নমস্কার, গ্লোব টিভির কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী। সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট এবং গত বছর সুব্রত তাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছিল। কারণ সুব্রত তার প্রতিকার কথা বলে, সুব্রততার প্রতিকারে উপকৃত বহু মানুষ, আর এই কারণেই জ্যোতিষ জগতে সুব্রততা কিন্তু একটি উজ্জ্বল নাম। সুব্রততা প্রতিকার করেন সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। এবং কল্পতরু অনুষ্ঠানটির জনপ্রিয়তা দিন দিন এতটাই বাড়ছে এবং দর্শক শ্রোতা বন্ধুরা সেই কারণেই সুব্রত তার মতন এরকম একজন শাস্ত্রজ্ঞ জ্ঞানী মানুষকে বারংবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ করে চলেছেন, এক একটি বিষয় তুলে ধরছেন তারা, এবং সুব্রত তাকে অনুরোধ করছেন এই স্বল্প সময়ের মধ্যেও ফোন নেওয়ার পাশাপাশি সুব্রততা যেন তাদের এই মনোবাঞ্ছাটা একটু পূরণ করেন। বিভিন্ন বিষয় তারা সুব্রততাকে হোয়াটসঅ্যাপে লিখিত জানাচ্ছেন যে আজকে এই বিষয় নিয়ে দাদা আলোচনা করলে ভালো হয়। সেরকমই কিছু দর্শক শ্রোতা বন্ধুর অনুরোধে আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে যেটা এখন চলছে, অর্থাৎ মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলার আদৌ কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? যদি থেকে থাকে সেটা কি? জ্যোতিষশাস্ত্রের আঙ্গিকে মহাকুম্ভকে কিভাবে দেখা হচ্ছে, এবং এর যদি কোনো পৌরাণিক ব্যাখ্যা থেকে থাকে আজকে সেই নিয়ে দাদা আলাপ আলোচনা করবেন। এবং যারা দাদাকে এই মহাকুম্ভ মেলা নিয়ে আজকে বলার জন্য অনুরোধ করছেন প্রতিবারের মতন, সেই সব দর্শক শ্রোতা বন্ধুর নাম আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে অনিমেষ দোলই, কলকাতা থেকে দেবাশিস গোস্বামী এবং বহরমপুর থেকে সরলা চৌধুরী। আসুন সময় নষ্ট না করে সরাসরি আজকের আলোচনায় আমরা ঢুকে পড়ি। এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা আপনাদের নানান ধরনের সমস্যা নিয়ে সরাসরি যদি সুব্রত দার সঙ্গে কথা বলতে চান তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 033-2571-2255-2266 এবং 033-400-81437। আসুন কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী, আমাদের অত্যন্ত কাছের মানুষ সুব্রত দাকে। স্বাগত সুব্রত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, এছাড়াও অন্য আরেকটি মিডিয়াতে আপনারা দেখতে পান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যে বাড়িতে বসে দেখছেন বা মোবাইলে দেখছেন বা ইউটিউবে দেখছেন, তার ঠিক ক্যামেরার পেছনেই অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তারা সুন্দরভাবে এডিটিং করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছেন অনুষ্ঠানটি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনের সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই হচ্ছে বিশেষ আলোচনা। তো আজকের আলোচনাটা অবশ্যই কিন্তু আপনাদের চয়েসেই অবশ্যই থাকবে কুম্ভ মেলা নিয়ে। তো আজকে আমি অনুষ্ঠানটাকে সাজিয়েছি কুম্ভ মেলা নিয়ে। তো যারা কোনো নতুন বিষয় জানতে চাইছেন, আমাকে তো জানেন যে আমি সাধারণত তৃতীয় সপ্তাহ থাকতে পারি না, শিলিগুড়ি চেম্বার থাকে, এবং লাস্ট সপ্তাহ অর্থাৎ প্রত্যেক মাসের শেষ সপ্তাহ এবং প্রথম সপ্তাহটা আমি কলকাতায় থাকি, এবং তার মধ্যে সোমবার বৃহস্পতিবার যখন সুযোগ হয় গ্লোব টিভিতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে লাইভ অনুষ্ঠান করার চেষ্টা করি। তো অবশ্যই কুম্ভ মেলা নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমেই কুম্ভ মেলা নিয়ে যেটা বলার দিদি, যে আমাদের এই কুম্ভ মেলার সঙ্গে তিনটে জিনিস কিন্তু অত্যন্তভাবে জড়িত। একটা হচ্ছে কি, আমাদের এর সঙ্গে পৌরাণিক ব্যাখ্যা কি রয়েছে, অনেকে জানতে চেয়েছেন যে তারা কুম্ভ মেলা নিয়ে অনেকে তো অনেক রকম বলছেন যে এর সঙ্গে পুরাণের কি যুক্ত রয়েছেন, অর্থাৎ সেটাও নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, আমাদের এই কুম্ভ মেলার সঙ্গে জ্যোতিষের কি সম্পর্ক রয়েছে, জ্যোতিষশাস্ত্রের কি সম্পর্ক রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং তৃতীয় যেটা বলবো, যে এই কুম্ভ মেলায় যে প্রত্যেকটা মানুষ অর্থাৎ ভারতবর্ষ তথা বিদেশ থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রয়াগে, এলাহাবাদের প্রয়াগে সবাই ছুটে যাচ্ছেন এই মহাকুম্ভ
কুটুম্বের যে স্নানের জন্য, তো এই যে স্নানটা করছে তার সঙ্গে বিজ্ঞানের কি জড়িত বা তার সঙ্গে কি সূত্র রয়েছেন যে এখানে বিভিন্ন ধরনের বিদেশিরা এখানে এসে স্নান করছে? শুধু ভারতীয়রা নয়, ভারতীয়রা যারা সনাতনীতে রয়েছেন তার সঙ্গে আমাদের এই সনাতন ধর্মের প্রসারটা এতটাই ছড়িয়ে পড়েছেন, বিদেশি বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু তারাও কিন্তু মহাকুম্ভে এসে স্নান করছেন। তাহলে তার তো একটা নির্দিষ্ট একটা গুরুত্ব রয়েছে। প্রথমেই আমি আলোচনায় আসবো, সেটা হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা। পৌরাণিক ব্যাখ্যা হয়তো অনেকে জানেন যে মহাকুম্ভের সঙ্গে কিন্তু কুম্ভ কথার অর্থই হচ্ছে কলস বা কলসি, ঠিক আছে? তো এই কুম্ভ, মহাকুম্ভ বলা হয়। এর সঙ্গে কিন্তু আমাদের যখন সমুদ্র মন্থন হয়েছিল, এই সমুদ্র মন্থনের সঙ্গে কিন্তু এই মহাকুম্ভের সম্পর্ক রয়েছে। যদি পৌরাণিক ব্যাখ্যায় যাওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন দেবতাদের যখন ক্ষমতা হ্রাস পেয়েছিল, অর্থাৎ যখন বিভিন্ন ধরনের অসুর শক্তি বা রাক্ষসের শক্তি বিভিন্ন রকমভাবে আমাদের দেবতাদের আক্রমণ করত, ইন্দ্রলোকে আক্রমণ করত বা দেবালয়ে আক্রমণ করত, তখন দেবতারা বিষ্ণুর কাছে, নারায়ণের কাছে এবং শিবের কাছে গিয়ে তারা তাদের ক্ষমতাকে কিভাবে তারা অমর হতে পারেন এবং তারা তাদের ক্ষমতা থেকে কখনোই কেউ খর্বচ্যুত না করতে পারে, তখন তারা যখন দেবতাদের কাছে যান তখন ভগবান শ্রী বিষ্ণু তাদের সমুদ্র মন্থনের কথা কিন্তু উল্লেখ করেছিলেন। এবং এই সমুদ্র মন্থন একা সম্ভব ছিল না, অর্থাৎ দেবতা এবং সেই সঙ্গে অসুর অর্থাৎ রাক্ষসরা মিলে কিন্তু সমুদ্র মন্থন করেছিলেন। তো এই ঘটনাটা আপনারা অনেকেই জানেন। এই সমুদ্র মন্থনের সময় কে ছিলেন যে সাপকে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বাসুকী নাগ। বাসুকী নাগের ঠিক লেজের দিকে ছিল হচ্ছেন অসুররা এবং মুখের দিকে ছিলেন হচ্ছেন দেবতারা। এবং পর্বতমালাকে কেন্দ্র করে কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল। এবং সমুদ্র মন্থনের সময় বিভিন্ন ধরনের জিনিস কিন্তু উঠেছিল। সেখানে আপনারা জানেন যখন সে বিষ উঠেছিল, সে বিষ কিন্তু পান করেছিলেন আমাদের মহাদেব। এবং তার সেই বিষ যখন, অর্থাৎ যেমন বিষের সুধানি যখন উঠে এসেছিল, তখন কিন্তু আমাদের এই তিন মূর্ত অর্থাৎ তিনটে জায়গা, অর্থাৎ দেবতাদের জায়গা, দেবলোক, মর্তলোক এবং পাতাল লোক কিন্তু ধ্বংস হয়ে যেত। অর্থাৎ সেই সময় কিন্তু সেই বিষকে আমাদের দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন এবং তিনি কিন্তু নীলকণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ তার নাম কিন্তু নীলকণ্ঠ। এটা আমরা প্রত্যেকেই জানি। এই সমুদ্র মন্থন চলাকালীন যখন ধন্বন্তরী ঋষি প্রথম যখন অমৃত কলস নিয়ে বা কুম্ভ নিয়ে উঠেছিলেন, তখন কিন্তু এই অমৃত সুধাকে কে পান করবে, দেবতা এবং রাক্ষসরা উভয় কিন্তু চেয়েছিল প্রথমে পান করবে। পরবর্তী ক্ষেত্রে এই যে অমৃত কুম্ভ নিয়ে দেবতাদের সঙ্গে অসুরদের কিন্তু একটা বিবাদ চলেছিল এবং সেই বিবাদ চলাকালীন, এবং সেই বিবাদটা চলেছিল 12 দিন, যেটা হচ্ছে আমাদের দেবালয়, এবং সেটা মর্তলোকে ছিল হচ্ছে 12 বছর। কথিত আছে যখন এই দেব এবং অসুরদের সঙ্গে এই অমৃত কুম্ভ কে পান করবে সেই নিয়ে যখন লড়াই চলেছিল, সেই অমৃত কুম্ভের 4টি ফোঁটা ভারতবর্ষের 4টি বিভিন্ন নদীতে পড়েছিল। সেই স্থানগুলোকেই কিন্তু এখন মহাকুম্ভ বা কুম্ভের আকারে কিন্তু সেখানে সবাই কিন্তু স্নান করা হয়। আমরা প্রত্যেকে সেই বিষয়টা জানি। আবার এরকমও কথিত আছে ইন্দ্রের পুত্র যিনি ছিলেন তিনি হচ্ছেন অমৃত কলস নিয়ে, সাধারণ অনেকে এটা আবার বিভিন্ন রকম মত রয়েছেন, কারণ পৌরাণিক ব্যাখ্যা তো পৌরাণিক বিভিন্ন ধরনের যে যার মতো করে তিনি তৈরি করেছেন পুরাণকে। তো সেখানেও তার একটা ব্যাখ্যা রয়েছেন যে অমৃত কলস এই 4টি জায়গায় রাখা হয়েছিল, তাই এই নদীর সঙ্গমে যদি কেউ স্নান করতে পারে তাহলে কিন্তু সেখানে তাদের একটা পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকে। এই 4টি জায়গা কি কি ছিল? একটা ছিল হচ্ছে হরিদ্বার, যেটাকে গঙ্গা নদী বলা হচ্ছে, একটা হচ্ছে ত্রম্বকেশ্বর নাসিক, যেটাকে বলা হচ্ছে গোদাবরী নদী, একটা হচ্ছে এলাহাবাদের প্রয়াগরাজ বা যেখানে এখন বর্তমানে মহাকুম্ভ চলছে, সেখানে হচ্ছে 3টি নদীর মিলনস্থল হয়েছে, সেটাকে বলা হচ্ছে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী, যেটাকে বলা হচ্ছে সঙ্গম। 3টি নদীর যে সঙ্গম হয়েছে, এবং আরেকটি হচ্ছে উজ্জয়িনী শিপ্রা নদীতে। তো এই 4টি স্থানে বলা হচ্ছে এই যে অমৃত কুম্ভের 4টি ফোঁটা হয়তো পড়েছিল, তাই সেই জলকে পবিত্র মানা হয়। এইটাই হচ্ছে আমাদের পৌরাণিক ব্যাখ্যা। এবার এই কুম্ভ কখন হয়, কুম্ভ স্নান কখন হয়ে থাকে না, সাধারণত কুম্ভকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সাধারণ কুম্ভ, অর্থাৎ সাধারণ কুম্ভ হয় 4 বছর ছাড়া, অর্ধকুম্ভ হয়ে থাকে 6 বছর ছাড়া, পূর্ণকুম্ভ হয়ে থাকে 12 বছর ছাড়া। আর 12টা পূর্ণকুম্ভ যখন কমপ্লিট হয় সেটাকে বলা হচ্ছে মহাকুম্ভ, অর্থাৎ 144 বছর। 12 × 12, 12টা পূর্ণকুম্ভের পর কিন্তু হয় মহাকুম্ভ, যেটা হচ্ছে এবছরে আমাদের এলাহাবাদের প্রয়াগ, এটা একমাত্র এলাহাবাদেই হয় যখন মহাকুম্ভ হবে। এলাহাবাদের প্রয়াগরাজের আমাদের 3টি নদীর মিলনস্থল রয়েছে, যেখানে বলা হচ্ছে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা
সরস্বতী নদীর যে মিলনস্থল বা সঙ্গম, সেইখানেই কিন্তু এখন বর্তমানে মহাকুম্ভের কিন্তু প্রারম্ভ চলছে, যেটা অলরেডি ফেব্রুয়ারি মাসের 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এই শাহী স্নান। আমি আপনাদের বাড়িতে কিছু টোটকা বলে দেবো। এই যে এখন মহাকুম্ভের একটা পূর্ণ লগ্নে আমরা গোটা ভারতবর্ষ তথা পৃথিবীবাসী আমরা রয়েছি, এবং এর সঙ্গে কিন্তু জ্যোতিষের অনেক ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে এই যে কুম্ভ মেলা হয়, কুম্ভ মেলায় কিন্তু সাধারণত বৃহস্পতি এবং রবি, শনি এবং চন্দ্রের যে অবস্থান, এই অবস্থান অনুযায়ী কিন্তু কুম্ভ মেলাকে সাজানো হয়। কখন কোন জায়গায় স্নান হবে সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি, রবি, চন্দ্র এবং শনির অবস্থান অনুযায়ী হয়ে থাকে। সেটা কখন কি হয়ে থাকে, কোনো বন্ধু এসছে, আগে বন্ধুর কথা বলেন, তারপরে আমি আলোচনা আসবো। নিশ্চয়ই। নমস্কার, স্বাগত আপনাকে। কে রয়েছেন বলুন টেলিফোনে? হ্যাঁ, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? নিজের সম্বন্ধে জানবেন। নামটা বলুন, জন্ম তারিখ বলুন। কি নাম? রিমা ঘড়ুই। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 28/8/2003। জন্ম সময়? ভোর 4:30। আচ্ছা, জন্মস্থান? বড়গাছিয়া। ওটা কোথায়? বড়গাছিয়া, হাওড়া ডিস্ট্রিক্ট, বড়গাছিয়া। ওকে। বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, প্রতিপদ শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শিবযোগ। এটা কি আপনার নিজস্ব চার্ট? আচ্ছা, নিজস্ব চার্ট। আচ্ছা, প্রথমে যেটা বলি, জন্মকুণ্ডলিতে যেটা দেখা যাচ্ছে, যেহেতু কর্কট লগ্ন, সিংহ রাশি, সেই হিসাবে কিন্তু আপনার এখানে বর্তমানে রবি কিন্তু মূল ত্রিকোণ তৈরি করলো এবং বুধ হচ্ছে তুঙ্গস্থ। কেরিয়ার নিয়ে কি প্রশ্ন? এখন কি করছো? হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছো? চাকরি পাবে কিনা? আচ্ছা, ম্যারেজ লাইফে প্রবলেম যাচ্ছে। ওকে। আচ্ছা, প্রথমে যেটা বলি, দেখো, এই যে তোমাকে আমি শুরুতে একটা কথা বললাম, মনে আছে? রবি মূল ত্রিকোণ। হ্যাঁ, এই যে মূল ত্রিকোণ কথাটা একটা অর্থ রয়েছে, সেটা নিয়ে আমি এর আগে প্রোগ্রাম করেছি। রবি যখন মূল ত্রিকোণ হয় এবং রবি যখন কেতু নক্ষত্র প্রাপ্ত হয়, এটা ভালো করে অনেক দর্শক বন্ধুরা শুনবেন। এটা যদি ভালো করে শুনতে পারেন, বৈবাহিক জীবনে তাদের প্রবলেম কেন আসে এবং খুব অল্প বয়সে তাদের বিবাহ হয়, এই সংযোগটা ভালো করে শুনবেন এবং আপনিও শুনবেন। যাদের জন্মছকে রবি মূলত্রিকোণ অবস্থায় কেতু অথবা রাহু অথবা শুক্র দ্বারা, অর্থাৎ নক্ষত্রের দ্বারা দৃষ্ট হয়ে থাকবে, তাদের ক্ষেত্রে কি হয়, খুব অল্প বয়সে বিবাহ হয় এবং সাধারণত স্বামীর সাথে, ভালো করে শুনবেন, স্বামীর সাথে না হলে শ্বশুর বাড়ির, বিশেষ করে স্ত্রী জাতীয় অর্থাৎ মহিলা জাতীয় কারোর সঙ্গে কিন্তু সম্পর্ক হানি হবে এবং তাদের এই সম্পর্ক দীর্ঘদিন কিন্তু খারাপ হতে থাকবে। আপনার ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা হয়েছে। আপনি আমাকে একটু শেয়ার করবেন। একটু জোরে বলুন। একটু জোরে বলুন, এত আস্তে বলবেন না। সব ঠিক, মানে কি প্রবলেমটা হচ্ছে সাংসারিক জীবনে? কি খুব অল্প বয়সে বিবাহ হয়েছে এবং তোমার প্রবলেমটা কিন্তু তোমার মানে স্বামীর সাথে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার শাশুড়ির সাথে। মানে মহিলা স্থানীয় কেউ, আমি বলছিলাম যে মহিলা স্থানীয় কেউ, তাই তো? সেটা কি জায়েদের সাথে? ওকে, দেখো, প্রথমে যেটা বলি, এই যে মূলত্রিকোণ রবি যখন কেতু রাহু অথবা শুক্র দ্বারা দৃষ্ট হয়, রবি যখন মূলত্রিকোণ হয় এবং তাদের দেখবেন আমাদের একটা চার্ট হয় যেটাকে বলা হচ্ছে কি বিন্যাস চক্রম। এর আগে আমি একটা আলোচনা করেছি বিন্যাস চক্রম D20 চার্ট। আমি এর আগে দেখবে এর আগে এপিসোডগুলোতে বলেছিলাম বিন্যাস চার্ট বলে একটা। তো দেখো, এই বিন্যাস চার্টের ক্ষেত্রে কতগুলো বিন্যাস, যেমন ধরো সপ্তম ভাবের বিন্যাস। হ্যাঁ, তোমার ক্ষেত্রে দেখবে যে মঙ্গল শতভিষা নক্ষত্র রয়েছে, অর্থাৎ রাহু নক্ষত্রে। এই বিন্যাস চক্রমে কিন্তু এই জায়গাটা যথেষ্ট খারাপ। তাহলে সপ্তমপতির সঙ্গে যখন লগ্নপতি সংযুক্তকরণ হয়ে যাচ্ছে এবং বিন্যাস চক্রে মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, তাহলে তোমার ক্ষেত্রে বৈবাহিক জীবন তো খুব একটা ভালো যাবে না বোন। তোমার দাম্পত্য সমস্যা কিন্তু চলতে থাকবে এবং তুমি দেখবে এই বিষয়টা দিন দিন কিন্তু আরো বাড়ছে এবং তোমাদের মধ্যে কিন্তু মনোমালিন্যতা তৈরি হচ্ছে। এমনও তৈরি হবে যে তুমি ডিপ্রেশন এবং সুইসাইডের চিন্তা ভাবনাও করতে থাকবে।
তো এইটাকে যদি পারো না, এই জিনিসটা কিন্তু বহু মেয়েদের ক্ষেত্রে হয়, বহু মেয়েদের, এবং শুধু মেয়েদের ক্ষেত্রে না, যাদের ক্ষেত্রে রবি মূলত্রিকোণ হয়ে রাহু বা কেতু নক্ষত্র অথবা শুক্র নক্ষত্র থাকবে, এই বিন্যাসটা কিন্তু হবে। এবং বিন্যাস চক্রমটাকে তুমি ভালো করে দেখিয়ে নিও। বিন্যাস চক্র মঙ্গল রাহু যুক্ত হয়ে রয়েছে, সপ্তমের সঙ্গে লগ্ন দ্বিতীয় সম্পর্ক হয়ে রয়েছে। তো প্রথমেই বলে রাখি, তোমার শ্বশুরবাড়ির কোনো মহিলার সঙ্গে কিন্তু সম্পর্কজনিত খারাপ হবে এবং তোমার স্বামীর সাথে কিন্তু সম্পর্ক প্রচণ্ড হানি ঘটবে। এটাকে আগে কিন্তু ঠিক করা অত্যন্ত প্রয়োজন। যদি মনে করো এই জায়গাটাকে ঠিক করা যায়, বিন্যাস চক্রম D20 এবং সেই সঙ্গে হচ্ছে রবি মূলত্রিকোণ কেতু যুক্ত হয়ে রয়েছে, এটাকে একটু ঠিক করো, ঠিক আছে? ভালো ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সমস্যা নিয়ে বসে থাকবেন না, যারা মনে করছেন সমস্যার সমাধানের পথে হাঁটবেন উপযুক্ত প্রতিকার করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটাই নাম, সুব্রত চক্রবর্তী। এবং যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে 9874207060, এছাড়াও 9831707058। দাদার চেম্বারগুলি হলো সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর এবং বর্ধমান, বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 6টা ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায়, এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে। এছাড়াও প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্নভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে। এছাড়াও পূর্ব মেদিনীপুর এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতেও আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ দাদা, চলে যাব আলোচনায়, না ফোনটা নিয়ে নেব? ফোনটা নিন। বেশ, নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি সম্পাদক বলছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে। নমস্কার, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। বেশ, জন্ম তারিখটা বলুন। বলুন, ডেট অফ বার্থ। জন্ম তারিখটা বলুন। আমার 1972 সালের 14 মে। 14 মে 1972। জন্ম সময়? সময় সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। জন্মস্থান? জন্মস্থান নদিয়া জেলা, করিমপুর। নদিয়া। বেশ বেশ, নদিয়া। করিমপুর, নদিয়া। হ্যাঁ। ওকে। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেন নিয়মিত? আমার স্বামী দেখেন, কিন্তু আমি আজকে প্রথম দেখছি। কিরকম লাগে? স্বামী কি ফিডব্যাক দিয়েছে সেটা একটু শুনে। খুব ভালো লেগেছে, এই জন্যই আমি আজকে দেখছি। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে জন্ম থাকুন। বারটা কি রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, দ্বিতীয়া শুক্লপক্ষ তৃতীয়া। এটা কি আপনার চার্ট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথমে যেটা বলি, খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছেন। হ্যাঁ। মানসিক অশান্তি মানে প্রচন্ড চিন্তা এবং প্রেশারের মধ্যে যাচ্ছেন এখন, বুঝতে পেরেছেন? পারিবারিক জায়গায় তো খুব একটা সুখ স্বাচ্ছন্দ্য নেই, পারিবারিক জায়গায় প্রচন্ড পরিমাণে অশান্তি চলছে, বুঝতে পেরেছেন? এবং আপনি দেখবেন আপনাদের বাড়িতে একটা অর্থনৈতিক জায়গা নিয়ে কিন্তু সমস্যা চিরকাল চলেছে, এখনো চলবে এবং চলছে বর্তমানে, ঠিক ঠিক একদম। বুঝতে পেরেছেন? আপনাকে যেটা বলে রাখি, আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় প্রবলেম আসবে এবং আপনাদের গোপন শত্রুতা প্রচুর মধ্যে থাকতে পারে। হ্যাঁ ঠিক। এটা কি আছে? হ্যালো, শুনতে হ্যালো। পাচ্ছেন? হ্যাঁ দাদা, যেগুলো বললেন সেগুলোর সাথে কি আপনি একমত? একদম একদম। হ্যাঁ বেশ। একদম। তো দেখুন, আপনার চার্টের ক্ষেত্রে কিছু সংযোগ বলে দিই। বিশেষ করে দেখবেন যখন বৃহস্পতি শুক্র নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে গুরু সৌরী যোগ। এবং আমাদের একটা চার্ট রয়েছেন, সেটাকে বলা হচ্ছে কি শঙ্কর চক্রম D30। তো এই চার্টের ক্ষেত্রে চতুর্থ ভাব যেহেতু ষষ্ঠের সঙ্গে সংযুক্তকরণ রয়েছে, তাতে দেখবেন কি তাদের পারিবারিক অশান্তি থাকে, আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হয় না এবং বাস্তুগত সমস্যা থাকে। এবং এই প্রবলেম যাদের শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযুক্তকরণ হয়ে যায় নাক্ষত্রিকগতভাবে বা গ্রহগতভাবে, তাদের কিন্তু বাস্তুদোষ প্রচুর পরিমাণে নিয়ে আসে। আপনি দেখবেন প্রচণ্ড পরিমাণে চিন্তার মধ্যে থাকেন, কিন্তু আপনি মানুষকে কিন্তু প্রচণ্ড ভালোবাসেন, উপকার করেন, কিন্তু আপনার আপনজনরাই কিন্তু আপনার কিন্তু ক্ষতি করবে, বুঝতে পেরেছেন? একদম। তো আপনি যদি পারেন না, আপনার যে খুব একটা সমস্যা রয়েছে সেটা নয়, কিন্তু আপনি আপনার চার্ট দেখে আপনি বললাম যে আপনার অনেকগুলো প্রবলেম কিন্তু পরিবারের মধ্যে রয়েছে। তো এইগুলোকে যদি পারেন আপনি হাজবেন্ডকে বলবেন এই জায়গাগুলোকে একটু ঠিক করতে, ঠিক আছে? বর্তমানে আর্থিক অবস্থাটা কেমন হতে পারে? আমি একটা কাজের মধ্যে গেছি আর কি। কাজের মধ্যে আর্থিক অবস্থাটা কেমন হবে? আর্থিক জায়গা দেখুন, এখন হয়তো আপনার কিছুটা চলে যাচ্ছে, কিন্তু দেখবেন খুব একটা ভালো জায়গার আপনি চেষ্টা করছেন, কিন্তু খুব একটা ভালো জায়গা পাচ্ছেন না। আর্থিক জায়গায় কিন্তু সমস্যা রয়েছে, প্রচন্ড পরিমাণে ব্যয় হবে অর্থ, বুঝতে পেরেছেন?
আচ্ছা আচ্ছা। এটাকে একটু ঠিক করি। এটা ইনকাম হবে না? ইনকাম হবে না আমি বলছি না, ইনকাম অবশ্যই হবে, কিন্তু যে পরিমাণ ইনকাম করাটা দরকার সেই পরিমাণে কিন্তু করতে আপনি পাচ্ছেন না। কোথায় গিয়ে বাধা বিপত্তি তৈরি হচ্ছে এবং অর্থ যেটা রোজগার করছেন বেশিটাই ব্যয়ের খাতায় চলে যাচ্ছে। আচ্ছা, ঠিকই বলেছেন একদম। একদমই। তো যদি পারেন এই বিন্যাস চক্রম এবং সেই সঙ্গে হচ্ছে যেটাকে বলা হচ্ছে এক কথায় শঙ্কর চক্রম D30, সেই অনুযায়ী বৃহস্পতি এবং শুক্র একটা প্রতিকার করিয়ে নেবেন এবং বাস্তুর কিছু প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন রয়েছে। আপনি আপনার হাজবেন্ড যেহেতু আমার অনুষ্ঠানটা দেখেন, আপনি একটু যোগাযোগ করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। ফোন করার জন্য ধন্যবাদ দাদা। হাতে মনে সময় হয় 2 বেশি মিনিট নেই। মতন রয়েছে, একদম। আপনি কি টোটকাটা বলবেন? টোটকাটা বলবে এবং সেই সঙ্গে একটু জ্যোতিষের কানেকশনটাও হ্যাঁ, বলে দিই। ঠিক আছে। সাধারণত দেখবেন জ্যোতিষের কানেকশনটা কি, বৃহস্পতি এবং রবির ওপরে এবং শনি এবং চন্দ্রের ওপরে কিন্তু এই কুম্ভ মেলাটা সাধারণত হয়ে থাকে। যখন দেখবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি এবং রবি সাধারণত সিংহ রাশিতে অবস্থান করে, তখন দেখবেন মহাকুম্ভ কোথাও হবে না, একটা জায়গাতেই হবে। যখন বৃহস্পতি এবং রবি সিংহ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে ত্রম্বকেশ্বর অর্থাৎ নাসিকের ত্রম্বকেশ্বরের গোদাবরী নদীতে। যখন রবি সিংহ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে হরিদ্বারের গঙ্গা নদীতে। আর যখন দেখবেন বৃহস্পতি বৃষ রাশিতে এবং রবি মকর এবং কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু কুম্ভ মেলা হয়ে যাবে কোথায়, এখন যেটা বর্তমানে চলছে এলাহাবাদের প্রয়াগরাজের গঙ্গা যমুনা অন্তঃসলীলা সরস্বতীর যে মেলবন্ধন জায়গা বা সঙ্গম, সেইখানে কিন্তু কুম্ভ মেলা হয়, যেটা বর্তমানে এখন চলছে। আমরা যদি এখন ন্যাটাল চার্ট অনুযায়ী দেখি বা রুলিং প্ল্যানেট দেখি, বৃহস্পতি বৃষ রাশিতে এবং রবি হচ্ছে কুম্ভ রাশিতে এখন অবস্থান করছে। আর একটা সূত্র বলে দিচ্ছি, যদি কখনো দেখতে পাওয়া যায় রবি এবং বৃহস্পতি উভয় ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তখন কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের উজ্জয়িনীর স্ত্রীপ্রা নদীতে। তো এইটা হচ্ছে জ্যোতিষের ব্যাখ্যা। এবং সেখানে দেখবেন এই যে 12 বছর পর পর কেন পূর্ণকুম্ভ হয়ে থাকে, মহাকুম্ভ তো 12টা পর হয়ে থাকে, 12টা যখন পূর্ণকুম্ভ হয় তখন পরে কিন্তু মহাকুম্ভ হয় 144 বছর পর, যেটা এই বছর পড়েছে, আমরা সেটাতে প্রচন্ড পরিমাণে লাকি। সেটাতে হয়ে থাকে কি, সাধারণত বৃহস্পতি একটা রাশি কভারেজ করতে, মানে পুরো 12টা রাশি কভারেজ করতে সময় লাগে 12 বছর, অর্থাৎ 12টা রাশি কভার একটা রাশিতে তিনি 1 বছর করে অবস্থান করে। সেই হিসাবে 12 বছরে কিন্তু আমাদের পূর্ণকুম্ভ হয়ে থাকে এবং 12টা পূর্ণকুম্ভ হলেই তখন কিন্তু মহাকুম্ভ হয়, যেটা এখন বর্তমানে চলছে। এবার অনেকে জানতে চাইছেন এই কুম্ভের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক। দেখুন, বিজ্ঞান এই মহাকুম্ভকে মেনে নিয়েছে। আমরা যদি দেখি, আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী রয়েছেন, তার নাম ছিল মাসারু এমেটো বলে একজন বিজ্ঞানী ছিলেন, এবং তার একটা বিখ্যাত বই দ্য হিডেন স্টোরি অফ ওয়াটার, দ্য হিডেন মেসেজ ইন ওয়াটার, এই বুকসে তিনি বলেছেন যে আমাদের এই মহাজাগতিক বিভিন্ন ধরনের যে ঊর্জাগুলো বিশেষ বিশেষ তিথিতে আমাদের বিভিন্ন ধরনের এই নদীর সঙ্গে জলকে কিন্তু পবিত্র করে তোলে এবং জলের মধ্যে বিভিন্ন ধরনের যে ছোট ছোট অণু বা পরমাণুগুলো থাকে সেগুলো কিন্তু ক্রিস্টালে পরিণত হয়। এবং আমাদের মানুষের শরীর যেহেতু 60 থেকে 70% জলে দ্বারা তৈরি এবং সেই জলের ক্ষমতা সেই সময় এতটা পরিমাণে বেড়ে যায়, এই মহাজাগতিক ঊর্জা জলের মধ্যে এসে পড়ে। এবং তখন যদি আমরা এই মহাজাগতিক ঊর্জাগুলো আমাদের নাক্ষত্রিকৃত সংযোগ বৃহস্পতি রবি শনি এবং চন্দ্রের সংযোগের সঙ্গে আমরা যদি সেই সময় পুণ্যস্নান করতে পারি, আমাদের কিন্তু সেই মহাজাগতিক ঊর্জার ক্ষমতা আমাদের শরীরে কিন্তু আসতে পারে। তাই বিশেষ করে আমি এর নেক্সট এপিসোডে টোটকাটাও বলে দেবো। বিশেষ করে যদি পারেন সরস্বতী পুজোর দিন 3 তারিখ বা 2 তারিখ, তার আগের দিন গণেশ চতুর্থীর দিন বা পূর্ণিমার দিন 15 তারিখ, এছাড়া শিবরাত্রির দিন 26 তারিখ যদি আপনারা গঙ্গা জল তুলে তার সঙ্গে অগরুকে মিশিয়ে আপনাদের বাড়িতে রেখে দিতে পারেন এবং সেই জল যদি আপনারা গোটা সারা বছর ইউজ করতে পারেন, দেখবেন এই মহাকুম্ভের পবিত্রতা আপনার বাড়ির মধ্যে কিন্তু আপনি আনতে পারেন। আমি নেক্সট এপিসোডে হয়তো আরো কিছু টোটকা দিয়ে দেব। আজকের মতন কল্পতরু অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। নমস্কার। সমস্যা